অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্বাচনের আগে তো নেই, নির্বাচনের পরেও নেই। এটা হলো আসিফ নজরুল সাহেবের বক্তব্য। তো আসিফ নজরুল সাহেব কি প্রধান উপদেষ্টার বক্তব্য বুঝেন নাই? উনি বুঝেছেন ঠিকই, উনি বুঝেই কথাটা বলেছেন। আমিও কালকে এই কথাই বলেছিলাম যে আসলে নাই সম্ভাবনা কোনো, কিন্তু আমাদের মিডিয়াগুলো কেন এটাকে বারবার শিরোনাম করলো, কেন এটাকে বারবার ফলাও করে প্রচার করার চেষ্টা করলো, এটা আমার বুদ্ধিতে কুলায় না। এটা নিয়ে আমি কথা বলেছিলাম। কিন্তু প্রশ্ন হলো আসলে ডক্টর ইউনূস কী বলেছেন এটা নিয়ে আমরা তো আমার মতো করে পড়েছি, আমার মতো করে বিভিন্ন অনেক বক্তব্য শুনেছি। দেখলাম আমার কন্টেন্টে কেউ কেউ এরকম কমেন্টও করেছেন, অনেক জ্ঞানী লোক, যে আমি নাকি ইংরেজি কিছুই বুঝি না, এরকম কমেন্ট অনেক করেছেন। যাই হোক, সেটা হতে পারে, আমি হয়তো বেশি বুঝি না, কিন্তু অর্থটুকু আমি আবার আজকে দেখলাম যে প্রথম আলো ওনার ইন্টারভিউটা হুবহু ছাপিয়ে দিয়েছে অনুবাদ করে। তার সঙ্গে আবার মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে দেখলাম যে না, আমি যেটা বলেছি সেটাই প্রথম আলো লিখেছে। তার মানে প্রথম আলো ইংরেজি বোঝে না, এটা হতে পারে, আমি জানি না। যাই হোক, তো প্রথম আলোর সঙ্গে আমার বক্তব্যটা মিলে গেছে। সেখানে কী বলেছে আমি এবার একটু বলতে চাই, এই কারণে যে প্রথম আলো অনুবাদটা আমার নিজের কাছে পছন্দ হয়েছে। সেই অনুবাদটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই কয়েকটা প্রসঙ্গে, মানে কেবলমাত্র আওয়ামী লীগ প্রসঙ্গে, যে আওয়ামী লীগ উনি কী বলেছেন। মেহেদী হাসান এক পর্যায়ে ওনাকে জিজ্ঞাসা করেছেন যে একটা রাজনৈতিক দল, হ্যাঁ, একটা গোষ্ঠীর মানুষকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করাটা কতটা গণতান্ত্রিক। এই প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস কী বলেছেন? দেখুন, নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে, তারা এটা করেছে দলটির চরিত্র ও সম্ভাবনা দেখে যে তারা পুরা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, তাই তারা ভেবেছে এটা না করাই ভালো। খেয়াল করবেন, তার মানে নির্বাচন কমিশন করছে কাজটা, উনি করেন নাই। তো উনি কীভাবে করলেন না সেটা তো আমি কালকে ব্যাখ্যা করেছি, যে একটা রাজনৈতিক দলে যদি আপনার কর্মকাণ্ড স্থগিত করে দেয় তাহলে নির্বাচন কেমন করে করবে, নির্বাচন কমিশন কিছু করা দরকার পড়ে না। যাই হোক, তারপরে মেহেদী হাসান বলেছেন কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে তাদের লাখ লাখ সমর্থক আছেন। ডক্টর ইউনূস বললেন আমি লাখ লাখ বলবো না, তাদের সমর্থক আছে, কিন্তু কতজন অবশিষ্ট আছে তা আমি জানি না। কারণ সমর্থক এমন একটি বিষয় যে আপনি খুব ক্ষমতাধর, আমি সবসময় আপনার সামনে মাথা নত করি, কারণ আপনি ক্ষমতাধর। আমি একজন সমর্থক হয়ে তা করছি না। কথাটা খেয়াল করেন, মারাত্মক কথা। কিন্তু এখানে দুটো প্রসঙ্গ আমি আলোচনা করব। প্রথমত বলবো যে উনি বলতে যাচ্ছেন যে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন এই কারণে যে না হলে তারা পুরো নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবে, মানে নির্বাচন করতে দিলে বাধাগ্রস্ত করবে, নির্বাচন না করতে দিলে বাধাগ্রস্ত করবে না। বাংলাদেশের ইতিহাস কী বলে, 2014-তে আওয়ামী লীগের সেই নির্বাচনে, যে নির্বাচনে আমরা বলি যে অর্ধেক তারা বিনা ভোটেই নির্বাচিত হয়ে গিয়েছিল, সেই নির্বাচনে বিএনপি, জামাতে ইসলাম তারা নির্বাচনে অংশ নেয়নি। তারা কি নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেনি? সেই নির্বাচনে কি সহিংসতা হয়নি? নির্বাচন করতে গেলেই বাধাগ্রস্ত করে, আর নির্বাচন না করতে দিলে বাধাগ্রস্ত করবে, ওখানে তো তারা নির্বাচন করতে দেয় নাই তা বলা যাবে না। তাদেরকে নির্বাচনে আহ্বান করেছিল, ওনারা বুঝেছিলেন যে এটা নির্বাচন হবে না, কাজে তারা নির্বাচনে অংশ নেন নাই। নির্বাচনে অংশ না নিলেও নির্বাচন বাধাগ্রস্ত বরং আরও বেশি হয়। ডক্টর ইউনূসের এই বক্তব্যটা আমার কাছে আসলে ক্লিয়ার না, উনি কী বলতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম না। বাট উনি বলেন নাই এটা, উনি ইলেকশন কমিশন কি মনে করে নির্বাচন করতে দিচ্ছে না সেটা বলতে চেয়েছেন। ইলেকশন কমিশনের মনের কথা ওনার তো জানার কথা না, কারণ ইলেকশন কমিশন তো ওনার সরকারের পার্ট না। ইলেকশন কমিশন তো আলাদা একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, তারা তো ডক্টর ইউনূসের কাছে জবাবদিহি করে না। তাহলে এটা নিয়ে কীভাবে আলোচনা হলো? এই আলোচনাটা আমার কাছে ক্লিয়ার না। আরেকটা কথা, সেটা হলো উনি বলেছেন যে আওয়ামী লীগের সমর্থক নাকি লাখ লাখ হবে না, মানে উনি বলেছেন লাখ লাখ বলবো না, তবে তাদের কিছু সমর্থক আছে। লাখ লাখ হবে না আওয়ামী লীগের সমর্থক, এই কথাটা ডক্টর ইউনূস বলতেছেন, কিসের উপর ভিত্তি করে বলতেছেন আমি জানি না। আমি কেবল এটুকু বলবো, ডক্টর ইউনূস আসলে বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। এটা আমার আত্মবিশ্বাস, আমার যে অবজারভেশন, সেখান থেকে কথাটা বললাম। লাখ লাখ নয়, অনেক বেশি, অনেক লাখ সমর্থক আওয়ামী লীগের আছে। এবং উনি আরেকটা কথা বলেছেন, উনি আবার সমর্থকদের ডিফাইন করেছেন। উনি বলেছেন যে তাদের সমর্থক আছে, কিন্তু কতজন অবশিষ্ট আছে তা আমি জানি না। কারণ উনি দেখেন সমর্থকের ব্যাখ্যা উনি দিচ্ছেন, সমর্থক এমন একটা বিষয় যে আপনি খুব ক্ষমতাধর, আমি সবসময় আপনার সামনে মাথা নত করি, কারণ আপনি ক্ষমতাধর। আমি সমর্থক হয়ে তা করছি না, মানে উনি বলতে চাচ্ছেন যে আমি যে আপনার সামনে মাথা নত করছি এটা আমি সমর্থক হয়ে করছি না, আপনি ক্ষমতাধর বলে আমি এরকম একটা ভান করছি। ভালো কথা। আমি একটা মাত্র সিম্পল একটা উদাহরণ দেবো ওনাকে। একদিন আগে সাবেক মন্ত্রী, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মারা গেছেন, নরসিংদী ওনার বাড়ি। ওনার কোনো ক্ষমতা আছে এখন? নাই। ওনার জানাজায় কত হাজার লোক হয়েছে দেখেছেন? যে কোনো একটা পত্রিকা খুলে দেখে নেন, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে।
দেখেন তো ওনার জানা যায় এত লোক হলো কেন? নুরুল মজিদ হুমায়ুন কি এখনও ক্ষমতাধর? তারা কি তার সামনে মাথা নত করেছে ক্ষমতার ভয়ে? বরঞ্চ ওনার এখানে যাওয়াটা অসঙ্গত ছিল ক্ষমতার কারণে। যদি ক্ষমতাই যদি মূল ব্যাপার হয় তাহলে তো ওনার এখানে যাওয়ার কথা না। যেমন ওই এলাকায় যিনি বিএনপির ক্যান্ডিডেট, সবসময় ওনার প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন বকুল, যিনি আবার নুরুল মজিদ হুমায়ুনের কাজিন একদিক দিয়ে, আরেক দিক দিয়ে ওনার আপন ভাইরাও বটে। এই ভদ্রলোক বিএনপি করেন, উনি কিন্তু জানাজায় যান নাই, উনিও জানাজায় যান নাই। ওনার না যাওয়া সত্ত্বেও কত হাজার লোক গিয়েছে জানাজায়। একটু খেয়াল করে দেখেন, তারা কি ক্ষমতার জন্য গিয়েছে? ক্ষমতার ভয়ে গিয়েছে? না। এই জায়গাটাতে ডক্টর ইউনূস ভুল করছেন। উনি বাঙালিদের চরিত্রই বুঝতে পারেন নাই। বাঙালিরা ভয়ে কারো সমর্থন করে না, ভয়ে চুপ করে থাকে। যেমন হাসিনারা বলে, যখন হাসিনা ক্ষমতায় ছিলেন, হাসিনার ভয়ে বাঙালিরা চুপ করেছিল, তার দলের লোকরাও চুপ করেছিল। ভয়ে চুপ করে থাকে, ক্ষমতার কাছে ভয় পায়। ভালোবাসে মানুষটাকে, আর ভালোবাসে অসহায়কে, ভালোবাসে নির্যাতিতকে। নুরুল মজিদ হুমায়ুন যখন ক্ষমতায় ছিলেন, উনি কি ভালো করেছেন আমি জানি না, উনি কি খারাপ করেছেন সেটাও আমি জানি না। আমার সঙ্গে ওনার ক্ষমতা থাকাকালীন কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, খারাপ করতেই পারেন, দুর্নীতি করতেও পারেন, এটা বিচার হতেই পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাট আমার কথা হলো, যখন উনি বন্দী, তখন তার সঙ্গে যে আচরণটা করা হয়েছে, মৃত্যুর পরেও তার হাতে হাত করা কিন্তু লাগানো ছিল ভাই। এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি মানুষের মনে তার প্রতি এক ধরনের সমবেদনা তৈরি করেছে, এবং তারই প্রতিফলন তার জানাজায় হাজার হাজার লোকের উপস্থিতি। বুঝতে হবে ভাই, নুরুল মজিদ হুমায়ুন, যদি আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি, উনি যদি ক্ষমতায় থাকাকালীন মন্ত্রী হিসেবে মৃত্যুবরণ করতেন, তাহলে যদি এত লোক হতো, তখন আপনি বলতে পারতেন এই লোকগুলি ভয়ে গিয়েছে। কিন্তু এখন তো উনি কেউ না, নোবডি। এখন উনি এমন একজন লোক যার নাকি ঢাকা মেডিকেল কলেজের সাধারণ বেডে মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় তার হাতে হাত করা ছিল, তো আমরা একজন মন্দ লোক আপনারা বলতে চাচ্ছেন। এই সরকার তাকে মন্দ লোক এবং অগুরুত্বপূর্ণ লোক হিসেবে উপস্থাপন করেছে। সেই মন্দ এবং অগুরুত্বপূর্ণ লোকটা জানা যায় এত লোক হলো কেন? ভয়ে। ডক্টর ইউনূসকে বুঝতে হবে সমর্থনটা কোত্থেকে আসে। বাংলাদেশের মানুষের হৃদয় এরকম এত উন্মুক্ত যে তারা এই ধরনের নির্যাতিত মানুষকে সমর্থন করে, নির্যাতিত মানুষকে ভালোবাসে। ডক্টর ইউনূস যত নির্যাতন করবেন কোনো একটা দলের প্রতি, কোনো একটা গোষ্ঠীর প্রতি, কোনো একটা ব্যক্তির প্রতি, কারণ উনি সরকারে আছেন, যত নির্যাতন করবেন তত তার জনপ্রিয়তা বাড়বে। এটা বাংলাদেশের ইতিহাস বলে। আওয়ামী লীগ নির্যাতন করেছিল বিএনপিকে, বিএনপি জনপ্রিয়তা বেড়েছে। আওয়ামী লীগ নির্যাতন করেছিল জামাতে ইসলামকে, জামাতে ইসলাম জনপ্রিয়তা বেড়েছে। এই সরকার নির্যাতন করছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগেরও জনপ্রিয়তা বাড়ছে। কি বলবেন? এইটাই হলো বাংলাদেশের মানুষের চরিত্র। এটা ডক্টর ইউনূসও বোঝেন নাই, ওই ডক্টর আসিফ নজরুলও বোঝেন নাই। বুঝতে একটু সময় লাগবে। যখন ক্ষমতায় কেউ চলে যায় না, তখন সে ভার্চুয়ালি জনগণ থেকে দূরে সরে যায়। আর যখন জনগণ থেকে দূরে একবার সরে যায়, সে জনগণের পালস বুঝতে পারে না। এটাই স্যার, আপনি দেখবেন, আপনি যত বড় ডাক্তার হন, জনগণের পালস বুঝতে হলে জনগণের হাতটা এভাবে ধরতে হয়। হাত না ধরে দূরের থেকে হাত এভাবে দেখাই আপনি পালস বুঝতে পারবেন না। আপনারা সেই জায়গায় চলে গেছেন। দেখুন, আরেকটা কথা বলে শেষ করি। সেখানে এখানেও কিছু প্রশ্ন উত্তর আপনাদের আমি পড়ে শোনাই। উনি আওয়ামী লীগের ভোটারদের সম্পর্কে বলছেন, তারা ভোটার হিসেবে ভোট দিতে পারেন, তারা বৈধ ভোটার। অনেক প্রতিদ্বন্দ্বী আছেন, তারা নিজেদেরটা বেছে নেবেন। আওয়ামী লীগের মার্কাটা সেখানে থাকবে না। তাহলে মার্কার থাকা না থাকার ব্যাপারটা কে নির্ধারণ করে দিচ্ছেন? ডক্টর ইউনূস, নট নির্বাচন কমিশন। নিষিদ্ধ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের উপর দায় চাপাইছিলেন, কিন্তু মার্কাজে থাকবে না, এটা ডক্টর ইউনূস ডিসিশন দিচ্ছেন। এবং আওয়ামী লীগের ভোটারদেরকে বলতেছে তোমরা অন্য কোনো মার্কায় দেবো। তারা কেন দেবে? তারা যদি বলে আমি নৌকা ছাড়া ভোট দিব না, তারা যদি বলে আমি জীবনে কোনোদিন নৌকা ছাড়া ভোট দিই নাই, তাকে আপনি কী বলবেন? তার তো অধিকার আছে এটা বলার। তারা যখন জানবে যে এখানে নৌকা মার্কা নাই, তারা যদি নির্বাচনে না যায়, আপনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দেবেন কেমনে ভাই? এইগুলি মাথায় রাখতে হবে। অত সহজ না দুনিয়াটা। দেখুন, একটা কথা বলেছে কিন্তু মেজর হাসান একটা প্রশ্ন করেছে তারপরে, কিন্তু এটা কি ভালো হবে? পরিস্থিতিটা থাকা কি বাংলাদেশের জন্য ভালো হবে? যেখানে মানুষ বলছে নতুন সরকার পুরনো সরকারের উপর দমন পীড়ন চালাচ্ছে, চক্রটা চলতেই থাকলো। এটাই কিন্তু হচ্ছে এখন। নতুনটা এসে পুরনোর উপর দমন পীড়ন চালায়, তাহলে এই চক্রটা কি চলতে থাকবে? ডক্টর ইউনূস কি বলেছেন? অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না। এটা যদি মোটের উপর একটা দল হয়, একটি রাজনৈতিক দল, তারা একটি রাজনৈতিক দলের মতো আচরণ করছে না। তারা যে মানুষ হত্যা করেছে সেজন্য অনুশোচনা প্রকাশ করেনি। এই সময়ে তারা যা যা করেছে তার কোনো কিছুরই দায় নেয়নি, একটি বিষয়েও না। সবসময় অভিযোগ করেছে যে এর জন্য অন্য কেউ দায়ী। তার এই কথাগুলি কিন্তু একভাবে সত্য। দায় নিচ্ছে না, অন্য কেউ দায়ী বলছে, কিন্তু এটা কে বলছে? এটা বলছে আওয়ামী লীগের যে নেতৃত্ব ছিল শেষ পর্যন্ত ক্ষমতায়,
তারা একটা দলের নেতৃত্ব আর দল দুটো দু জিনিস, এই ডিফারেন্সটা ওনারা করতে পারছেন না। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আমি আওয়ামী লীগের অনেক লোককে চিনি যারা আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগের কোনো পদে নাই, সেই লোকগুলো শেখ হাসিনাকে অপছন্দ করত, নেতৃত্বকে অপছন্দ করত, কিন্তু দলকে অপছন্দ করতো না। কাজেই নেতৃত্বের যে দায়, নেতৃত্বের যে অপরাধ, তার শাস্তি যদি আপনি দলের উপর দেন, তাহলে আপনি অনেক মানুষের উপর অবিচার করার চেষ্টা করছেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ডক্টর ইউনূস দল কি জিনিস, রাজনৈতিক দল কি জিনিস, সেটাকে ডেফিনেশনটা আপনাকে ক্লিয়ার করতে হবে। বিষয়গুলি এত সহজ না ভাই। সরকারের কি ডেফিনেশন, সরকারের কি কাজ, সেটাও তাকে বুঝতে হবে। সরকার আছেন তো এই বিষয়গুলো কিন্তু সামনে যত দিন যেতে থাকবে তত ক্লিয়ার হতে থাকবে, তত মানুষের মনকে এই বিষয়গুলো কিন্তু প্রভাবিত করতে থাকবে। মোহাম্মদ ফারাদুল রহমান লিখেছেন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মকবুল হুসেন তালুকদার তিনি লিখেছেন, বিএনপিকে ভেড়া বানানোর জন্য আওয়ামী ভয় দেখানো হচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের উপর থেকে যে কোনো সময় নিষেধাজ্ঞা উঠিয়ে নিবে, তখন বিএনপি 2/3 মেজরিটি দুঃস্বপ্নে পরিণত হবে। সিমন বাশার লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ ভাই, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার একটা বিচারের রায় হয়ে যাবে ইনশাল্লাহ, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা উঠে যাবে। মোহাম্মদ হাবিবুর রহমান মল্লিক লিখেছেন, স্বপ্ন তো সবারই থাকে আজীবন থাকার, যে কত বছর থাকবে সেই প্রসঙ্গে আলোচনা করেছেন উনি। মোহাম্মদ আশরাফ লিখেছেন, আমার চোখে মাসুদ কামাল ভাই বাংলাদেশের 1 নম্বর বিশ্লেষক। না ভাই, এটা মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে গেল। যাই হোক, জালাল আহমেদ লিখেছেন, আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। দেখুন, আমাদের একটাই কন্টেন্টে কিন্তু বিভিন্ন ধরনের মতামত কিন্তু আসছে। কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের আবার নিষেধাজ্ঞা উঠে যাবে, আবার কেউ বলছেন আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে, আবার ডক্টর ইউনূসের চিন্তা ভাবনা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। মোহাম্মদ আলামিন ইসলাম লিখেছেন, নিজের মতামতে যে সর্বশ্রেষ্ঠ ভাবে সেও স্বেচ্ছাচারী। মাসুদ ভাই, আপনি এখন শুধু সরকারের ভুল ধরার জন্যই বসে থাকেন দেখি। আপনার মতো জ্ঞানী লোক বলেন তো কতটা বুদ্ধির স্ট্র্যাটেজি দিয়ে সরকারকে হেল্প করেছেন। ভুল ধরার পাশাপাশি যে ওভারকামিং স্ট্র্যাটেজি দিতে পারে, আমার মতে সেই সর্বজ্ঞানী। আপনারও দোষ নেই, আসলে আমরা মানুষ জাতি এমন, এত তাড়াতাড়ি আমাদের অতীত ভুলে যাই। ভাই, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেই জিনিসটা হলো, আমি আমার মতামতকে শ্রেষ্ঠ মতামত ভাবি না, এটা আপনারা একটু জেনে রাখা ভালো। আমি আমার মতামতকে সর্বশ্রেষ্ঠ নির্ভুল বলে মনে করি না। আমি একটু মতামত দিই, এবং সেই মতামতটা হলো, আমি সরকারের যখন সমালোচনা করি অথবা যে কোনো দলেরও সমালোচনা করি, আমি গত কয়েকদিনের মধ্যে ধরেন আওয়ামী লীগের সমালোচনা তো করেই যাচ্ছে অনেকদিন ধরেই, সরকারের সমালোচনা করি, বিএনপির সমালোচনা করি, সবারই সমালোচনা করি। তো যা সমালোচনা করি তার কি প্রশংসা করি না? সেটাও তো করি। একটা দল, একটা মানুষ, একটা রাষ্ট্র, একটা প্রতিষ্ঠান ভালো করলে প্রশংসা করব, মন্দ করলে সমালোচনা করব। এটা এই কারণেই করি, তাকে ডোবানোর জন্য করি না। এই কারণে করি তারা যেন বুঝতে পারে যে তাদের এই জিনিসটা ঠিক হচ্ছে না। যদি এইটুকু বিশ্বাস করি ঠিক হচ্ছে না, তাহলে শুদ্ধরা নিজেটাই বের করে নেবে। আমার দায়িত্ব তো মানুষকে পরামর্শ দেওয়া না। আর আমার পরামর্শ সরকার নেবে কেন? সরকার বলবে পরামর্শ দেওয়ার জন্য তো আমরা বেতন দিয়ে কিছু লোক রেখেছি, যারা তাদের কাছ থেকে বেতন নিচ্ছে তারা পরামর্শ দিবে। ওটা তো আমার কাজ না। আমার কাজ হলো ভুলটা ধরিয়ে দেওয়া। আমি যেটাকে ভুল মনে করি সেটাই যে ভুল তাও কিন্তু না, সেটা ভুল নাও হতে পারে। আমি আমার মতটা প্রকাশ করি, আপনি আপনার মতটা প্রকাশ করেন। সবগুলি মত থেকে সরকার তার নিজস্ব করণীয়টা বেছে নিতে পারবেন। এরপরে মতামত লিখেছেন গান বাংলা। তিনি লিখেছেন, এই লোকটি সম্ভবত ইংরেজি জানে না বা বোঝে না। ডক্টর ইউনূস বললেন কি, আর এই সিনিয়র সাংবাদিক বলছে কি? আশ্চর্য। হ্যাঁ, উনি আমাকে বলেছেন যে আমি ইংরেজি জানি না। হতে পারে ইংরেজি জানি না, ইংরেজি বুঝি না, গান বাংলা সব জানেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে অনুবাদটা করেছি কালকে, তারপরের দিন আমি এরপরের দিন আরেকটা কন্টেন্ট করেছি, সেখানে আমি প্রথম আলো এই পুরো ইন্টারভিউটা অনুবাদ করে দিয়েছেন। সেই অনুবাদ থেকে আমি নিয়ে আবার আরেকটা কন্টেন্ট করেছি এরপরের দিন। আপনি মিলিয়ে দেখবেন প্রথম আলোর অনুবাদ এবং আমার অনুবাদ হুবহু এক। আপনি যেটাকে ভুল বলছেন অথবা আমি জানি না বলছেন, সেটা যদি সত্য হয় তাহলে প্রথম আলো জানে না, আপনি সব জানেন, কোনো সমস্যা নেই, সেটাও হতে পারে। আমি এবং প্রথম আলো দুজনেই ভুল হতে পারি, কি আর করা। এরপরে মতামত লিখেছেন রুমি ইসলাম। এখন তো আর উনি ইউনূস নেই, জিয়াউর রহমান হয়ে গেছে, বিএনপির মহাসচিব এই পদবি দিছে। হাসিনার জন্য মানুষ কাঁদবে, লিখে রাখেন মাসুদ কামাল ভাই। সব বড় বড় শিক্ষিত চোর বাটপার মিলেমিশে সাজানো গোছানো দেশ ধ্বংস করে দিচ্ছে। মাসুদ রানা লিখেছেন, ভাই আপনারা তো খুব বুদ্ধিমান, যখন ইউনূস ক্ষমতা নিল তখন কেন আপনারা বলেননি আপনার মেয়াদ 3 মাস বা 6 মাস? এটা দায় কার? আপনাদের। ভাই, আমাদের দায় হবে কেন? উনি ক্ষমতা নিয়েছেন, ওনার মেয়াদ তো আমি নির্ধারণ করে দেবো না, উনি নির্ধারণ করবেন। এই আলোচনাটা উঠেছিল যখন নাকি ওই সাংবাদিক
ওনাকে বলেছিলেন যে নেপালে তো বলেছে তারা দায়িত্ব নেওয়ার পরেই বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন দেব, তো আপনারা কতদিন থাকবেন? এই প্রশ্নটা সাংবাদিক করেছিল। তো সেখানে আমার আপনার তো কোনো ব্যাপার না, এবং ইউনূস সাহেব বলছেন ওনাদের যতদিন ইচ্ছা ওনারা ততদিন থাকবেন, মানে ওনারা ঠিক করবেন ওনারা কতদিন থাকবেন। তো সেই প্রসঙ্গে আলোচনা হয়েছিল। সাইফুল ইসলাম মীর লিখেছেন 13 মাসে ইউনূসের আচরণ কর্মকাণ্ড দেখে বোঝা যায় যে সে সবার সাথে তামাশা করছে, সে বলে এক আর করে আরেক। মোহাম্মদ ফিরোজ কবির লিখেছেন আপনাকে আওয়ামী দোসর বলবো না, এটা আপনার উপর জুলুম করা হবে। এত বিশ্লেষণ করেন, শুধু এটা বলেন হাউ BAL মানে বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন অ্যাগেইন প্রেজেন্ট পলিটিক্যাল পার্সপেক্টিভ ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে কিভাবে আওয়ামী লীগ ফিরে আসবে। এটা তো আমি জানি না কিভাবে আসবো। কখনো কেমন বলেছি যে আওয়ামী লীগ এইভাবে ফিরে আসবে? বলেছি? বলিনি। আমি কেবল এই কথাটাই বলেছি যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে এটাকে আমি ঠিক মনে করি না। আমি মনে করি একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার দায়িত্ব সরকারের নয়, বিশেষ করে নির্বাহী আদেশ তো নয়। পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার একমাত্র ইখতিয়ার হলো জনগণের। জনগণ যদি ওই পার্টিকে প্রত্যাখ্যান করে সেই পার্টি একসময় মারা যাবে, এবং আইনগতভাবে আদালতের মাধ্যমে করা যেতে পারে, কিন্তু তাছাড়া আর কারো করা উচিত না, এটাই আমি বলেছি। এরপর আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ওই অন্য মঞ্চের আমরা একদিন আগে একটা কন্টেন্ট করেছিলাম, সেটা হলো পিআর বিতর্ক নিয়ে। অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির টিচার ডক্টর আব্দুল হাকিম নিউটন ওনার বক্তব্য নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং সেখানে উনি মিশ্র পদ্ধতির একটা প্রস্তাবনা দিয়েছেন যে অর্ধেক হবে পিআরের মাধ্যমে, অর্ধেক হবে আমাদের এখানে যে হচ্ছে সেই প্রচলিত পদ্ধতিতে। সেটার ক্ষেত্রে যে মতামতগুলো এসেছে সেটা বলছি। ইয়াহিয়া মোল্লা লিখেছেন ঘূর্ণাবর্ত বলে একটা কথা শুনেছি, আমাদের দেশে তার চেয়ে কম কিছু চলছে না। ডাক্তার, হেকিম, কবরেজ, বুদ্ধি সব জড়ো হয়েছে, রোগী আমাদের দেশ। মনহিয়া মাহিয়া লিখেছেন মাসুদ কামাল ভাই থাকলে সংসদে বিরোধী দলের দরকার নাই। তা কেন ভাই, আমি কি বিরোধী দলের ভূমিকা পালন করছি নাকি? সেটা কি হয়? যাই হোক, আখতারুজ্জামান বাবুল লিখেছেন 150 আসন পিআর আর 150 আসন সিট ভিত্তিক হলে খারাপ হয় না। এই ধরনের একটা প্রস্তাব কিন্তু ডক্টর নিউটন দিয়েছেন। মোহাম্মদ হামিদুল ইসলাম লিখেছেন এই প্রস্তাবটা আসলেই আমার ভালো লেগেছে, যাকে বলে সাপও মরবে লাঠিও ভাঙবে না। মোহাম্মদ রহমান লিখেছেন আমার মনে হয় একটা নির্বাচনের মাধ্যমেই নিম্নকক্ষে প্রচলিত পদ্ধতিতে এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতি অনুসরণ করলে খরচ কমবে, এবং সরকার তার সুবিধা মতো আইন প্রণয়নে সক্ষম হবে না, ঝুলন্ত সংসদ হবে না। ডাক্তার নিউটন সাহেবের প্রস্তাবিত সংসদ সদস্য কি একই সংসদে বসবে? সেক্ষেত্রে বর্তমান সংসদ ভবনে আসন সংকলন হবে কিনা সেটা নিয়ে ভেবে দেখতে হবে। বঙ্গবৈদ্য লিখেছেন সংসদ সদস্য 51% ভোট, পূর্ণতা না পেলে চ্যাম্পিয়ন বনাম রানার্স আপ দ্বিতীয়বার ভোট। এরপরে যে কমেন্টগুলো আমি নিয়েছি সেটা নেওয়া হয়েছে গতকাল যে কন্টেন্ট আমরা করেছি কথাতে, সেখানে বলা হয়েছে ইতিহাসে কোথায় স্থান হবে ডক্টর ইউনূসের। প্রশ্ন করা হয়েছে আওয়ামী লীগ কি ফিরে আসবে? আরেকটা পয়েন্ট ছিল যে ক্ষমতাবানকে নয় বাঙালি সমর্থন করে নির্যাতিতকে। এখানে প্রথম যে কমেন্টটা পড়ছি সে লিখেছেন আনোয়ারুল হক, তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই সাবধান হয়ে যান, বাংলাদেশের মুকুট হাক্কানি পীর সাহেব পিনাকি হুজুর কিন্তু আজকে আনিস আলমগীর সাহেবের পিছে লেগেছে, এবং আনিস সাহেব হতাশ হয়ে কথাবার্তা বন্ধ করে দিবেন বলেছেন। এখন কিন্তু আপনার পালা, তাই সাবধানে থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। ভাই আমি একটা কথা বলি, এই টিনাকি কথা বলে আমার ভাই লাভ নেই। সে আমার বিরুদ্ধে অনেক কিছু বলছে, এগুলোই ভাই আমি পাত্তা দিই না। আপনারা জানেন উনি আমার নামে একটা উকিল নোটিশও পাঠিয়েছিলেন, এই পিনাকি, ওটা আমি ওয়েস্ট পেপার বক্সে ফেলে দিয়েছি, ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিয়েছি। কি হয়েছে? এই সমস্ত লোককে আমরা গুনি না। আওয়ামী লীগের 17 বছর এই দেশে থেকে শেখ হাসিনার সমালোচনা করেছি, আওয়ামী লীগ গভর্নমেন্টের সমালোচনা করেছি, ওদের মতো লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়ে যায়নি। বড় বড় কথা বলে বিদেশে বসে, দেশে আসুক না, চ্যালেঞ্জ দিচ্ছি ওদেরকে, দেশে আসুক। ওই মানুষ এবার আমার কাছে যা বলা দরকার শেষ দিন পর্যন্ত বলে দেবো। ওই সমস্ত ওই বিদেশে বসে ওই গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে, দেশে আসতে পারেন, তারপরে তার সঙ্গে আলাপ করি, সে কত বড় জ্ঞানী। এই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই ভাই। আমি একমাত্র আল্লাহ ছাড়া এদেরকে আর কাউকে ভয় পাই না। ভিজিল স্পার্ক লিখেছেন মাসুদ সাহেব আপনি ভুল বলছেন, ডক্টর ইউনূসের বাংলাদেশ সম্পর্কে ভালোই আইডিয়া আছে, কিন্তু বাংলাদেশিদের ডক্টর ইউনূস সম্পর্কে ভালো আইডিয়া ছিল না, এখন একটু হচ্ছে। এটা হতে পারে ভাই। মিজান বিডি লিখেছেন আমি জানি মাসুদ কামাল ভাই সব সময় নিরপেক্ষ কথা বলার চেষ্টা করেন, তবে ইদানিং আপনি যেভাবে নিরপেক্ষতার ডেফিনেশন ঠিক করছেন সেটাই মনে হয় ভুল।
কারণ আপনি বলছেন আওয়ামী লীগের নেতারা অপরাধ করেছে, কিন্তু দলটি অপরাধ করেনি। আগামীকাল যদি আওয়ামী লীগকে নির্বাচনের জন্য বৈধ ঘোষণা করা হয়, তাহলে কি সেই সব নেতা নেত্রী ফিরে আসবে না? আপনার মাধ্যমে পুরো জাতির কাছে প্রশ্ন রাখলাম, পুরো জাতির কাছে প্রশ্ন রাখছেন, ঠিক করেছেন। আমি আমার প্রশ্নের উত্তরটা দিই। যদি নেতারা অপরাধ করে থাকে, যেটা আমি বলেছি, তাহলে প্রত্যেকটা নেতার বিরুদ্ধে মামলা হবে। প্রত্যেকটা নেতার বিরুদ্ধে যদি মামলা হয়, এবং তখন আপনি বরং এই আইনটা করতে পারেন যে যদি নেতাদের বিরুদ্ধে মামলা হয়, তাহলে তারা নির্বাচন যদি করতেও পারে, মামলায় যদি তারা অপরাধী প্রমাণিত হয়, তাহলে তাদের এটা বাতিল হয়ে যাবে। সিম্পল তো, তারা তো নির্বাচনই করতে পারবে না। যদি তাদের সবার বিরুদ্ধে মামলা হয় যারা অপরাধ করেছে, তাহলে তারা নির্বাচন কিভাবে করবে? কাজেই আমি আবারও বলছি, আমি এইটাই মনে করি যে অপরাধ করে দল যারা চালায়, তারা দল ইটসেলফ অপরাধ করবে তখন যখন দল একটা সিদ্ধান্ত নেবে, দলীয়ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা এই কাজটা করব। যেমনটি জামাতে ইসলাম 1971 সালে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা পাকিস্তানিদের পক্ষ অবলম্বন করবে, পাক বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে। সেটা ছিল তাদের দলীয় সিদ্ধান্ত। সেরকম দলীয় সিদ্ধান্ত যদি নেয় কেউ, তাহলে সেটা অপরাধ করেছে। আওয়ামী লীগ এরকম কোনো দলীয় সিদ্ধান্ত নিয়েছে? নেয়নি তো। আমি এই কথাটাই বলেছি ভাই। আব্দুর রউফ লিখেছেন, কামাল ভাই, আমি আপনার প্রতিটা ভিডিও দেখি, শুনি। সরকার পরিবর্তনের সময় জনগণ যে আশা নিয়ে করেছিল, সেটা যে অন্যের হাতে চলে গেছে বুঝতে দেরি হয়ে গেছে। সরকার পরিবর্তনের পর জনগণ দেখেছে কি কি ধ্বংস করেছে, কাকে কাকে অপদস্থ করেছে, দেশের কি কি ক্ষতি করেছে দেখেছি। একজন বীর মুক্তিযোদ্ধার হাতে হাত করা ছিল মৃত্যুর পর। ভাই, এখন এই সরকার ও সমর্থক যে 71 বিরোধী, এর প্রমাণ সব দিকে দিয়েছে। তাই এই সরকার স্বাধীনতার পক্ষের কোনো দল রাখবে না। এত জুলুমবাজ সরকার কখনো হয়েছে এই দেশে? যে মব করেছে, এমন মব মানুষ কখনো দেখে নাই। প্রতিহিংসা করে আওয়ামী লীগকে অনেক এগিয়ে দিয়েছে। ভাই, আপনার এই মতামত সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নাই, এটা আপনার ওপিনিয়ন, কিন্তু আমি এর সঙ্গে আমি কিছুটা একমত। মোহাম্মদ উবাইদুল্লাহ হুসাইন লিখেছেন, জনাব মাসুদ কামাল ভাই, উনি যে টিসিবি কার্ড বন্ধ করে দিয়েছে, সেখানে কি উনি দেখেন নাই যে 43 লক্ষ গরিব পরিবার আওয়ামী লীগের আছে? এটাও কিন্তু একটা ভালো পয়েন্ট। উনি বলার চেষ্টা করেছেন যে 43 লক্ষ টিসিবি কার্ড যে বন্ধ করে দেওয়া হয়েছে, উনি বলেছেন এগুলি আওয়ামী লীগের। যদি আওয়ামী লীগের হয়, তাহলে 43 লক্ষ তো আওয়ামী লীগের পরিবার। তাহলে আওয়ামী লীগের সমর্থক কত ভেবে দেখুন একবার। উনি একদম অ্যাকুরেটলি কিন্তু একটা পয়েন্ট আউট করেছেন। এটা শেষ মন্তব্য। মোহাম্মদ শরীফ লিখেছেন, মাসুদ কামাল ভাই, আপনি কি চান আওয়ামী লীগ ফিরে আসুক? রিপ্লাই দিবেন আশা করি। হ্যাঁ, আমি আপনার রিপ্লাই দেবো। আমি চাই আওয়ামী লীগ ফিরে আসুক না, আমি চাই যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল জনগণের সামনে যার যার বক্তব্য নিয়ে উপস্থিত হোক। সকল রাজনৈতিক দল। আমি কোন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নই। কোন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করাটাকে আমি পছন্দ করি না, সাপোর্ট করি না। সকল দল তার আদর্শের কথা বলে জনগণের সামনে আসবে। জনগণ যাদেরকে গ্রহণ করবে তারাই টিকে থাকবে, যাদেরকে প্রত্যাখ্যান করবে তারা হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই আমি চাই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।